মেন্ডেলের দ্বিতীয় সূত্রের আরেকটি ব্যতিক্রম হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, অর্থাৎ ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টেসিস। এটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস জিনিসটা কি সেটা আমরা প্রথমে জানবো। দুটো ভিন্ন লোকাসে অবস্থিত দুইটি প্রচ্ছন্ন অ্যালিল যখন পরস্পরের প্রকট অ্যালিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বলা হয়। অর্থাৎ দুইটা প্রচ্ছন্ন অ্যালিল যখন একসঙ্গে উপস্থিত থাকবে তখন ওদের যে প্রকট অ্যালিল থাকবে তার বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা থাকবে, এই জন্য একে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বলা হয়। তাহলে আমরা দুইটা যে জিনতাত্ত্বিক ব্যাখ্যা আছে সেই জিনতাত্ত্বিক ব্যাখ্যাটা দেখি। এখানে ডি এবং ই দুইটা প্রচ্ছন্ন জিন, দুইটা প্রচ্ছন্ন জিন, অর্থাৎ দুইটা স্মল ডি দুইটা ক্যাপিটাল ই এবং দুইটা স্মল ডি দুইটা ক্যাপিটাল ই জিনোটাইপধারী ব্যক্তি মুখ বধির হবে। কারণ মুখ বধির হওয়ার কারণটা হচ্ছে যে এখানে দুইটা ডি একসাথে আছে বা দুইটা ই একসঙ্গে আছে, অর্থাৎ দুটো ভিন্ন লোকাসে অবস্থিত দুইটি প্রচ্ছন্ন এলিল যখন পরস্পর প্রকট এলিলকে নির্দিষ্ট প্রকাশে বাধা দেবে, বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেবে, তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বলা হবে। এক্ষেত্রে এপিস্টেটিক প্রচ্ছন্ন জিন ডি ও ই হোমোজাইগাস অবস্থায় থাকায় প্রকট হোমোজাইগাস জিন দুইটা ক্যাপিটাল ই দুইটা ক্যাপিটাল ডি বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়, তাই মুখ বধিরতা প্রকাশ পায়। এখন আমরা যদি ফার্স্ট জেনারেশনের পিতামাতা নির্বাচন করি সেখানেও দুইটা মুখ বধিরকে আমরা নিব। একটা থাকবে স্মল ই এবং ক্যাপিটাল ডি, আর একটার ক্ষেত্রে স্মল ডি এবং ক্যাপিটাল ই জিনোটাইপ হবে এদের দুইটার। এদের থেকে যে গ্যামেটটা আমরা পাবো সেই গ্যামেটটা হলো একটা ক্যাপিটাল ডি একটা স্মল ই, আরেকটার ক্ষেত্রে আমরা পাবো একটা স্মল ডি একটা ক্যাপিটাল ই, অর্থাৎ আমরা দুই রকমের গ্যামেট পাবো দুইটা থেকে। পরবর্তীতে এই গ্যামেটগুলো যখন মিলিত হবে হয়ে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটা হবে স্বাভাবিক, কারণ এখানে ডি এবং ই আলাদা আলাদাভাবে অবস্থান করছে। দুইটা ডি মানে দুইটা স্মল ডি বা দুইটা স্মল ই একসঙ্গে দুইটা প্রচ্ছন্ন জিন অবস্থান করে নাই, তাই আমরা বৈশিষ্ট্যটা পাবো স্বাভাবিক। পরবর্তীতে এই স্বাভাবিক যে বৈশিষ্ট্যটা থাকবে, যে স্বাভাবিক যে জিনোটাইপটা থাকবে, এই স্বাভাবিক জিনোটাইপ বিশিষ্ট দুইটা পিতামাতাকে যখন আবার ক্রস করানো হবে তখন তাদের থেকে আমরা যে গ্যামেটটা পাবো সেই গ্যামেটটা থাকবে মূলত পুরুষ থেকে আমরা চারটা গ্যামেট পাবো এবং স্ত্রী থেকে আমরা চারটা গ্যামেট পাবো। টোটালে আটটা গ্যামেট আমরা এখান থেকে পাবো। গ্যামেট কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা পূর্ববর্তী ভিডিওগুলোয় দেখাইছি, যে চারটা যদি ভিন্ন ধরনের জিন বা অ্যালিল একসঙ্গে থাকার ফলে আমরা যে ভিন্ন যে চারটা গ্যামেট পাবো সেই গ্যামেটটা কিভাবে সৃষ্টি হবে সেটা দেখানো হয়েছে পূর্ববর্তী ভিডিওগুলোতে। এখন আমরা এই গ্যামেটগুলোকে কলাম এবং রো বরাবর বসিয়ে যে চেকার বোর্ডটা পাবো সেই চেকার বোর্ডে আমরা আমাদের F2 জেনারেশনের ফলাফলগুলো অর্থাৎ যে সন্তানগুলো হবে তাদের আমরা দেখতে পাবো। এখানে সর্বমোট যদি 16টা সন্তানের ভিতরে আমরা দেখতে পাবো 7টা হচ্ছে মুখ বধির। মুখ বধির হওয়ার কারণ এখানে এই যে দুইটা স্মল ই, এখানে দুইটা স্মল ডি, এখানেও দুইটা স্মল ডি, এখানে দুইটা স্মল ই, এখানেও দুইটা স্মল ই, এখানে দুইটা স্মল ই এবং এখানে দুইটা স্মল ডি বিদ্যমান। অর্থাৎ এগুলো প্রচ্ছন্ন জিন। যেহেতু প্রচ্ছন্ন জিন আমরা সংজ্ঞায় কি বলছিলাম, বলা হয়েছিল দুইটি ভিন্ন লোকাসে অবস্থিত দুইটি প্রচ্ছন্ন অ্যালিল যখন পরস্পরের প্রকট অ্যালিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। এখানে ডি আর ই হচ্ছে দুটো প্রচ্ছন্ন জিন, অর্থাৎ এই ডি আর ই হোমোজাইগাস অবস্থায় থাকায় প্রকট হোমোজাইগাস যে দুইটা ক্যাপিটাল ই বা দুইটা ক্যাপিটাল ডি বা একটা ক্যাপিটাল ডির বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে, এই কারণে মূলত এরা মুখবধির হবে। একজন মুখবধির পুরুষের সাথে একজন মুখবধির মহিলার বিয়ে হলে তাদের সকল সন্তান স্বাভাবিক বাক শ্রবণক্ষম হবে, যেটা আমরা প্রথম জেনারেশনে দেখছিলাম। এটা হচ্ছে প্রথম জেনারেশনে ওই সন্তান জিনোটাইপের অনুরূপ জিনোটাইপধারী পুরুষ ও মহিলার বিয়ে হলে তাদের সৃষ্ট পরবর্তী বংশধরে বাক শ্রবণক্ষম এবং অর্থাৎ স্বাভাবিক এবং মুখ বধিরের মধ্যে অনুপাত থাকবে 9:7। এই 9:7-এর অনুপাতের মূল কারণই হচ্ছে ওই প্রচ্ছন্ন যে অ্যালিলটা থাকবে তার জন্য। অর্থাৎ এই যে দুইটা স্মল ডি দুইটা স্মল ই, অর্থাৎ এই প্রচ্ছন্ন জিনগুলো যদি একত্রে থাকে তখন অবশ্যই মুখ বধির হবে, তাই এর ফিনোটাইপিক অনুপাত হবে 9:7।